প্রথমে এই যে ওয়েট মেশিনটা আছে ব্যালেন্স, হ্যাঁ, সেটাকে পাওয়ার বাটনটা অন করলাম, ডিসপ্লেতে ভ্যালুগুলো উঠছে। এই যে এটা গ্রামে আছে, হ্যাঁ, এগুলো সব 00 আছে। এই যে ব্যাটারিটা আপ ডাউন করছে। এখান থেকে ইউনিট চেঞ্জ করা যায়, এখান থেকে ইউনিট চেঞ্জ করা যায়, সময় লাগবে, আবার ইউনিটটা চেঞ্জ করলাম না। এই যে চেঞ্জ হচ্ছে, এই যে গ্রামে চলে এসছে। ক্রিকেট গ্লাস, এটা পরিষ্কার যেন থাকে কোনো রকম ভাবে। কোনো কিছু মাপার আগে যদি আমরা কোনো একটা কন্টেনার দিয়ে দিই, কন্টেনারটা কিন্তু অন অবস্থাতে দিয়েছি বলে ওজনটা নিচ্ছে। কন্টেনারটা ওজন হচ্ছে 30 গ্রাম, 30 পয়েন্ট সামথিং 244। কিন্তু যদি অন করার আগেই কন্টেনারটার মধ্যে থাকতো, তারপরে যদি আমি অন করি তাহলে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট করে নিত। যখন সয়েল মাপা হবে তখন যেন কোনো রকম বাতাস প্রবাহিত না হয়, তাহলে কিন্তু এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে কিছু সয়েল নিয়ে এসেছি, সয়েল স্যাম্পল নিয়ে এসেছি। সয়েল কিটের সাথে থাকে স্কুপ, ওটাতে দুটো স্কুপ আছে, একটা হচ্ছে 2 গ্রাম, একটা 5 গ্রাম, কিন্তু ওর সঙ্গে এর মাপের তফাৎ হয়। তো সেজন্য এখান থেকে মেপে নেওয়াটাই ভালো। প্রথমে 2 গ্রাম মাপি, 2 গ্রামের বেশি হয়ে গেছে, হ্যাঁ। এখানে আলাদা করে নিলাম। এটা কোনটার জন্য? নাইট্রোজেনের জন্য। সয়েল সলিউশনের ক্ষেত্রে, সয়েল পিএইচের ক্ষেত্রে দুরকম ভাবে আমরা করতে পারি, 3 রকম ভাবে অ্যাকচুয়ালি টেস্টটা করা যায়। একটা হচ্ছে কি ইন্ডিকেটর দিয়ে, আর একটা হচ্ছে ডিজিটাল পিএইচ মিটার দিয়ে, আর একটা হচ্ছে কি লিটমাস পেপার দিয়ে। লিটমাস পেপারের ক্ষেত্রে হচ্ছে যে সলিউশনটা রেডি হবে 1:5 রেশিও হতে পারে, 1:10 রেশিও হতে পারে। যে সলিউশনটা রেডি হবে তার মধ্যে লিটমাস পেপারটা যদি ডোবাই আমরা, তাহলে তার কালার চেঞ্জ হবে। স্যালিনিটি থেকে মানে অ্যালকালিনিটি থেকে অ্যাসিডিটি, সেই দিকে যত যাবে তত কিন্তু তার কালারটা চেঞ্জ হবে, এবং সেটা কালার চার্টের মধ্যে আমরা দেখে নিতে হবে। এটা একটা পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি হচ্ছে কি, যদি আমরা ডিস্টিলড ডিজিটাল পিএইচ মিটার নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে 1:10 রেশিওতে আমাদের সয়েল স্যাম্পল আর হচ্ছে ডিস্টিলড ওয়াটার নিতে হবে। সেটাকে ভালো করে সলিউশনটা তৈরি করতে হবে। করার পরে, এটা আমি পরে আবার বলবো, ভালো করে তৈরি করার পরে যে ফিল্টার পেপার দিয়ে সেটাকে সলিউশনটাকে ছেঁকে নিতে হবে। তার মধ্যে আমাদের ডিজিটাল পিএইচ মিটারটাকে বাফার সলিউশন দিয়ে বাফার করে তার মধ্যে ডুবিয়ে ডিসপ্লেতে তার ভ্যালুটা উঠবে। সেটা হচ্ছে সয়েল পিএইচ। আর আরেকটা হচ্ছে রিয়েজেন্ট দিয়ে যেটা কাজটা করতে হয়, তা সেখানে বলাই আছে, মানে যে ম্যানুয়াল ধরে আমরা কাজ করছি তার মধ্যে বলা আছে যে 2 গ্রাম সয়েল স্যাম্পল আর 5 ml হচ্ছে 10 ml হচ্ছে ডিস্টিলড ওয়াটার। এবার সেটাকে ভালো করে সলিউশন করে তার মধ্যে থেকে আর সয়েল স্যাম্পলটাকে, সয়েল যে সলিউশন সেটাকে ছেঁকে নিতে হবে, এবং তার মধ্যে নাইট্রোজেন দিয়ে কাজ করার সময় হচ্ছে 2 গ্রাম সয়েল স্যাম্পল আর 5 ml হচ্ছে 5 ml ডিস্টিলড ওয়াটার, সেটার মাধ্যমে আর কি সলিউশনটা রেডি করতে হবে, এবং সেটাকে ফিল্টার পেপার দিয়ে ছেঁকে নিয়ে যে সলিউশনটা হবে তার মধ্যে 1 নম্বর ইন্ডিকেটার 5 ফোঁটা দিতে হবে 1 নম্বর কন্টেনার থেকে। ভালো করে সেটাকে শেক করতে হবে, এবং সেটা কালার চার্টের মধ্যে দেখতে হবে। যদি পিএইচ ভ্যালু কালার চার্ট অনুযায়ী যদি 6-এর কাছাকাছি হয়, তাহলে তার মধ্যে আবার সয়েল ইন্ডিকেটার মানে ইন্ডিকেটার নাম্বার 2 থেকে, ওটা কন্টেনার নাম্বার 2-তে আছে, আবার 5 ফোঁটা দিতে হবে, দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে, নিয়ে আবার কালার চার্টের মধ্যে মেশাতে হবে। এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে কি, মানে যে কালারের সাথে মিশবে বা কালার কাছাকাছি যাবে, সেটা হচ্ছে কি আমাদের সয়েল পিএইচের ভ্যালু। এই 3টে পদ্ধতিতে হচ্ছে সয়েল পিএইচ মেজার করা যায়। সেটার জন্য আমাদের 2 রকম সয়েল স্যাম্পল লাগবে। এটা হচ্ছে কি 5 গ্রাম মতো করে নিচ্ছি, আর এটা হচ্ছে কি 2 গ্রাম করবো। 5 গ্রাম হয়ে গেছে, 5 গ্রাম মোটামুটি একদম হয়ে গেছে। সয়েল স্যাম্পল কিভাবে কালেক্ট করতে হয় তার পদ্ধতি হচ্ছে, ধর যে জায়গা থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করবে, একটা জায়গা থেকে নিলে হবে না কিন্তু। ধর এরকম একটা ব্লক হলো, এবার বিভিন্ন জায়গা থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করতে হয়, ঠিক আছে। ধর মাঠ থেকে যদি, এই মাঠটা থেকে যদি সয়েল স্যাম্পল কালেক্ট করতে হয়, তাহলে তাকে কতগুলো গ্রিডে ভাগ করে নিতে হবে। মানে এই যে ধর, এই যে আমি এখানে কতগুলো ডট দিয়েছি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি 7টা, একটা ব্লকের মধ্যে ধরে নিচ্ছি আমি 7 জায়গা থেকে সয়েল স্যাম্পল কালেক্ট করেছি। এবার 7টা যে জায়গা, ধর তার মধ্যে একটা আমি এখানে দেখাচ্ছি, একটা কোনো জমি বা কোনো মাঠ থেকে
স্যাম্পল কালেক্ট করব। প্রথমে এটা হচ্ছে কি র্যান্ডম মেথডেও করা যায় বা গ্রিড মেথডেও করা যায়। র্যান্ডম মেথডে মানে যেখান থেকে খুশি আমি সয়েল স্যাম্পল কালেক্ট করব, আর গ্রিড মেথডে কতগুলো তাকে গ্রিডে ভাগ করে নিতে হবে, নিয়ে প্রত্যেকটা গ্রিড থেকে একটা করে স্যাম্পল, একটা জায়গা থেকে স্যাম্পল আমি নেব, ঠিক আছে। তাতে করে কি হচ্ছে, জাস্ট ধর একটা বড় ব্লকের মধ্যে আমি মাঝখান থেকে বা একটা যে কোনো একটা ধার থেকে যদি সয়েল স্যাম্পল কালেক্ট করি, তাহলে পুরো ব্লকেরই কিন্তু সয়েল ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে নাও আসতে পারে। যাতে করে ওভারঅল একটা ক্যারেক্টারিস্টিক্স আসে, সেটার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। এবার ধরে এই যে গ্রিডটা আছে, প্রত্যেকটা গ্রিড থেকে একটা করে স্যাম্পল কালেক্ট করলাম। কালেক্ট করার নিয়মটা হচ্ছে অগার বা খুরপি, হ্যাঁ, বা কোদাল, যাই হোক যে কোনো একটা মানে খোঁড়ার মতো যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোকে নিয়ে সয়েলটা স্যাম্পল কালেক্ট করতে হয়। যারা সয়েল ল্যাবে কাজ করেন তাদের বক্তব্য হচ্ছে একদম ওপর থেকে, ধর এটা হচ্ছে সারফেস আছে, এটা সারফেস আছে, এই সারফেস থেকে ভি করে একদম 15 থেকে 20 সেন্টিমিটার গভীর পর্যন্ত পুরো চামচের মতো যেরকম হয় না, যেরকম ভি করে একদম প্রথম থেকে ওপর থেকে 15 সেন্টিমিটার গভীর পর্যন্ত, একইভাবে এই যে ওপর থেকে নিচ পর্যন্ত যদি খুরপি চালানো হয় বা কোদাল চালানো হয়, তাহলে প্রথম ওপর থেকে নিচ পর্যন্ত টোটাল লেয়ারটার মাটি নিতে হবে। ভি মতো করে নিলে মাটিটা কালেক্ট করতে সুবিধা হবে। তো এরকম প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভি আকৃতির এরকম শেপে প্রথমে আগে একটা গর্ত করতে হবে, তারপরে ওপর থেকে নিচ পর্যন্ত 15 সেন্টিমিটার গভীর পর্যন্ত একটা লেয়ার তুলে নিতে হবে গভীর, কারণ ওপরের লেয়ারটাতে কিন্তু নিউট্রিয়েন্ট আছে। কিন্তু আমাদের যেটা বলা হয়েছে যে 15 সেন্টিমিটার গভীর থেকে, ওপর থেকে না, 15 সেন্টিমিটার গভীর থেকে সয়েল কালেক্ট করতে হবে, কিন্তু ওটা ঠিকঠাক আমি যেটা সয়েল আর কি ল্যাব থেকে বলছি সেটার কথা বললাম। ওপর থেকে নিচ পর্যন্ত 15 সেন্টিমিটার গভীর পর্যন্ত টোটালটা হচ্ছে নিতে হবে, কালেক্ট করতে হবে। তারপরে এই যে প্রত্যেকটা গ্রিড থেকে স্যাম্পল কালেক্ট হলো, একটা কাগজের মধ্যে সয়েলগুলোকে রাখতে হবে, এরকম একটা গোল করে রাখলে, ঠিক আছে। তারপরে তাকে 4 ভাগে ভাগ করতে হবে, 4টে ভাগে ভাগ করে, ধর চূড়া করে নিলি সয়েলগুলোকে মিক্সড করে এতগুলো জায়গা থেকে সয়েল নিয়ে মিক্সড করে একটা গোল এরকম করলি, করে তাকে 4 ভাগে ভাগ করলি, এটা নেবো, এই ভাগের মাটিটা নেবো, এই ভাগের মাটি নেবো, এগুলো নেবো না। আবার এই যে দুটো ভাগের মাটি তাকেও এরকম গোল করে জড়ো করবো, তাকেও 4 ভাগে ভাগ করবো, করে এখান থেকে বা এখান থেকে মাটি নেবো, নিয়ে তাকে এরকম ভাবে কয়েকবার করার পরে আলটিমেটলি হচ্ছে আমাদের 500 গ্রাম হোক, আর কি টেস্ট করতে চাইছি কতটা মাটি লাগে তার উপর নির্ভর করছে আমি কতটা সয়েল স্যাম্পল কালেক্ট করবো, ঠিক আছে। এরকম ভাবে নিয়ে কিন্তু স্যাম্পলটাকে কালেক্ট করতে হয়। এবার এটা ভিজা অবস্থায় আছে, সয়েল কালেক্ট করার পরে সেটাকে ড্রাইও করা যায়, অথবা কেউ যদি মাঠে গিয়ে সঙ্গে সঙ্গে সয়েল টেস্ট করতে যায় তাহলে কিন্তু ওই কাঁচা মাটিকেও টেস্ট করা যায়, ঠিক আছে। কিন্তু আমরা যেটা করি, আমরা স্যাম্পলটাকে কালেক্ট করে নিয়ে এসে তার মধ্যে থেকে লিটার মানে গাছপালা, শিকড়, ঘাস এগুলোকে সরিয়ে দিই, হ্যাঁ, অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে সরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেটাকে যে ডেলা হয়ে আছে সেটাকে ভেঙে দিয়ে ভালো করে সেটাকে কাগজের মধ্যে কোনো রকমভাবে যেন সেটা খবরের কাগজ না হয়, কারণ তার মধ্যে কার্বন থাকে, খবরের কাগজে যে লেখাগুলো কার্বন, তাহলে মাটির মধ্যে কিন্তু এক্সট্রা কার্বন চলে আসবে। তাই কোনো প্লাস্টিক অথবা হচ্ছে কোনো প্লেন পেপার, তার মধ্যে একটু মোটা কাগজ, তার মধ্যে কিন্তু মাটিটাকে ছাওয়ায় শুকোতে হয়, এয়ার ড্রাই বলা হয়। দুটো পদ্ধতিতে ড্রাই করা যায়, একটা হচ্ছে এয়ার ড্রাই আর একটা হচ্ছে ওভানে যদি কেউ ড্রাই করে, ওই যে ওভান আছে আমাদের, ওভানে যদি কেউ ড্রাই করে, ওভানে এখানে হচ্ছে কি হিটার, হ্যাঁ, ভিতরে প্রচণ্ড মানে হিট জেনারেটর ইলেকট্রিকে চলে, এটা 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু এটাকে সেট করা আছে। এটাতে 24 ঘন্টাতে ওটাকে 110 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মাটিকে ড্রাই করা যায়। কিন্তু বেস্ট হচ্ছে মানে ওভানে করলেও হয়, আর এয়ার ড্রাই করলেও হয়। এয়ার ড্রাই করাটাই ভালো। এয়ার ড্রাই মানে হচ্ছে কোনো রকমভাবে সেখানে যেন রোদ্দুর না লাগে, ছাওয়া জায়গাতে মেলে দিতে হবে, 2-3 দিনের মধ্যেই শুকনো হয়, যতই ভিজে মাটি হোক না কেন। আর সয়েল স্যাম্পল যদি দূর থেকে কালেক্ট করতে হয় তাহলে জিপলক ব্যাগ নিয়ে যেতে হয়, জিপলক যে প্যাকেট আছে সেগুলোকে নিয়ে যেতে হয়, তার মধ্যে সয়েলটাকে কালেক্ট করতে হয় এবং অবশ্যই তার মধ্যে সেখানকার লোকেশন মানে ল্যাটিটিউড, লংগিটিউড, টাইম, ডেট এগুলো কিন্তু রেকর্ডে রাখতে হয়, এবং কত নম্বর স্যাম্পল তার নাম্বার সেগুলোকেও কিন্তু কালেক্ট মানে দিতে হয়, রেফারেন্স হিসাবে রাখতে হয়, ডেটা রাখতে হয়। এবার সয়েল স্যাম্পল কালেকশন হয়ে গেল ফিল্ড থেকে, এবার সেটাকে ল্যাবে এসে বা বাড়িতে সেটাকে ড্রাই করতে হবে। এয়ার ড্রাই করাটাই বেস্ট। এয়ার ড্রাই করার পরে সেটাকে ভালো করে হামাল দিস্তিতে গুঁড়ো করতে হবে, মটার প্যাস্টেল বলা হয় ইংলিশে, মটার প্যাস্টেল, সেটাতে হামাল দিস্তিতে ভালো করে গুঁড়ো করতে হবে যেন কোনো রকমভাবে ডেলা তার মধ্যে না থাকে। কাঠের হামাল দিস্তি নেওয়াটাই ভালো।
তারপরে 2 মিলিমিটার রেডিয়াসের যে ছাঁকনিগুলো বা স্টেনারগুলো হয় তার মধ্যে ভালো করে সেটাকে ছেঁকে নিতে হবে বা চেলে নিতে হবে। নেওয়ার পরে আমাদের সয়েল স্যাম্পেল টেস্টের জন্য রেডি হলো। ঠিক আছে, এবার সেটাকে আর একটা ভালো কন্টেনারের মধ্যে আমরা স্টোর করতে পারি। তারপরে কি টেস্ট করতে চাইছি সেই অনুপাতে আমাদেরকে বাকি প্রসেস করতে হবে। তার জন্য প্রথমে সয়েল মেপে নিতে হবে, ওজন মেপে নিতে হবে, যে ওয়েট মেশিন আছে তার মধ্যে বা ব্যালেন্স যে মিটার আছে তার মধ্যে মেপে নিতে হবে। যেমন আমরা জানি যে সয়েল পিএইচের জন্য যে 3 রকমভাবে বলেছিলাম, হ্যাঁ, সেই অনুপাতে হচ্ছে কি, যদি আমরা রিএজেন্ট দিয়ে টেস্ট করি, পিএইচ টেস্ট করি, তাহলে 2 গ্রাম আমাদের মাটি লাগবে। আর যদি সয়েল ডিজিটাল পিএইচ মিটার দিয়ে আমরা টেস্ট করি তাহলে হচ্ছে কি আমাদের 5 গ্রাম মাটি লাগবে। বা যদি আমরা লিটমাস পেপার দিয়েও যদি মেজার করি তাহলে কিন্তু 5 গ্রাম মাটি দিয়ে সলিউশনটা রেডি করতে হবে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে 2 গ্রাম, অর্গানিক কার্বনের জন্য কিন্তু 2 গ্রাম, আর ফসফরাস আর পটাশিয়ামের জন্য কিন্তু 5 গ্রাম করে মাটি লাগবে। এই হচ্ছে ফিল্ড থেকে শুরু করে টেস্ট স্টার্ট হওয়ার আগে পর্যন্ত পদ্ধতি। এগুলো কিন্তু পরীক্ষার সময় ভাই ধরবে। পরবর্তী ক্ষেত্রে ওটা পরে বলছি, এবং সেই যে প্রসেসগুলো সেগুলো কিন্তু পরীক্ষার সময় ধরবে, যে নাইট্রোজেনের যে সলিউশন কীভাবে তৈরি করতে হয় এবং সেখান থেকে কীভাবে রিডিং নিতে হয়, ফসফেট, পটাশিয়াম, অর্গানিক কার্বন, সবটাই কিন্তু স্টেপগুলোকে পড়ে রাখবি বা জেনে রাখবি।